প্রধান উপদেষ্টা বরাবর আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না। এদিকে উপদেষ্টা নাহিদ পদত্যাগ করায় সারা দেশে উত্তাল পরিবেশ হয়েছে। সেনা প্রধানের কঠিন বার্তায়ও অনেক তথ্য এসেছে। শেখ হাসিনার কপালকুলে চারদিকে চুরি, ডাকাতি, ধর্ষণ এবং অস্বাভাবিক পরিস্থিতির জন্য দেশে এবার কি হবে? সেনা প্রধানের সর্বশেষ পদক্ষেপ দেখে সারা বিশ্ব অবাক হয়েছে। মাত্র কিছুক্ষণ আগেই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উপদেষ্টা পদে মনোনীত হওয়া নাহিদ পদত্যাগ করেছেন। তো তার পদত্যাগ করার পর তার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। পাশাপাশি ডক্টর ইউনূসের সাথে সেই আলিঙ্গন করা বিশেষ মুহূর্ত দেখে অনেকেই কান্নাও করেছেন। সরকার কোনোভাবে অ্যাক্টিভ না। উপদেষ্টার উচিত এই ব্যর্থতার দায় নিয়ে, এতগুলো ধর্ষণ, এতগুলো খুন, ছিনতাইয়ের দায় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা উচিত। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। গতকাল রাত থেকে মানুষ পেটানোর নানা ভিডিও ছড়িয়ে পড়ল ফেসবুকে। সব সময় ভিডিও না থাকলে অন্তত তথ্য, অমুক জায়গায় চোর ধরা হয়েছে, তমুক জায়গায় ডাকাত ধরা হয়েছে, ছিনতাইকারী ধরা হয়েছে, তাদেরকে পেটানো হচ্ছে, লাইট পোস্টের সাথে, ল্যাম্প পোস্টের সাথে বেঁধে পেটানো হচ্ছে। এবং একটা নিউজ দেখলাম, কেউ লিখেছেন যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময় নিশ্চিত করে দিয়েছেন যে সরকার না আসা পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকছে, সেনাবাহিনী ব্যারাকে ফিরছে না। এটা নিশ্চিত যে সেনাবাহিনী ব্যারাকে ফিরছে না। তিনি এটাও বলেছেন যে দীর্ঘ সময় ধরে সেনাবাহিনী বিভিন্ন ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িত, যদিও এটার কোনো কথা ছিল না। বল প্রয়োগ করতে নিষেধ করেছেন আপনার বাহিনীকে, ভালো কথা, ছেড়ে দিন জনগণের হাতেই। দেশ কোথায় যায় আমরা দেখতে চাই। চূড়ান্ত পর্যায়ে কোথায় যায়? চূড়ান্ত পর্যায়ে তো নেমেই গেছে। মানুষের জানমালের কোনো রকম নিরাপত্তা নেই। হ্যাঁ, বর্তমানে কোনো নিরাপত্তা নেই মানুষের জানমালের। দর্শক শ্রোতা, দেশের মধ্যে অনেক অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগ পত্রটি তিনি ডক্টর ইউনূসের কাছে জমা দিয়েছেন, আমরা দেখেছি। অন্যদিকে এই দেশের পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান কঠিন একটি বার্তা দেন এবং সেই বার্তা থেকেও অনেক কিছু প্রকাশ হয়েছে। আর হ্যাঁ, শেখ হাসিনাকে নিয়ে অনেকে কথা বলতেছে, শেখ হাসিনা নাকি দেশে আসলে এই পরিস্থিতিগুলো ঠিক হবে। সর্বশেষ কি হবে আপনারা জানতে পারবেন এই সম্পূর্ণ ভিডিও দেখলে। এইগুলো বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই। সব কিছুই আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন সর্বশেষ কি হয় এই বিষয়গুলার। উপদেষ্টা নাহিদ পদত্যাগ করে তিনি কি করতেছেন, অন্যদিকে দেশের এই পরিস্থিতিগুলা কিভাবে স্বাভাবিক হবে এবং এই পরিস্থিতিগুলা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সব দেখতে পারবেন। আসুন এগুলো আগে দেখে আসি। মাত্র কিছুক্ষণ আগেই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উপদেষ্টা পদে মনোনীত হওয়া নাহিদ পদত্যাগ করেছেন। তো তার পদত্যাগ করার পর তার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। পাশাপাশি ডক্টর ইউনূসের সাথে সেই আলিঙ্গন করা বিশেষ মুহূর্ত দেখে অনেকেই কান্নাও করেছেন, অনেকেই খুশিও হয়েছেন। আবার পদত্যাগের পর তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটাকে ঘিরেও পজিটিভ নেগেটিভ নানান বক্তব্য আছে। তবে আমরা জানি যে তিনি একটা দলের প্রধান হবার জন্য পদত্যাগ করেছেন। তো দলের প্রধান মানে কি? আগামী দিনের প্রধানমন্ত্রী পদে যাওয়ার জন্য তিনি পদত্যাগ করেছেন। কারণ ছাত্রদের যে রাজনৈতিক দলটা 28 তারিখ ঘোষণা হবে, সেই দলটার প্রধান কিন্তু নাহিদ। প্রেসিডেন্সিয়াল ফর্ম হোক অথবা প্রধানমন্ত্রী ফর্ম হোক, নাহিদই হতে যাচ্ছেন পরবর্তী, যদি কপালে থাকে, কার কপালে কি আছে। যাই হোক, পদত্যাগ করার পর নাহিদ বলছেন, আমি মনে করছি সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন। শব্দ একটু ভুল আছে, রাজপথ না, রাজনৈতিক দলে থাকা বেশি প্রয়োজন। কারণ ছাত্ররা রাজনৈতিক দল করতে যাচ্ছে, সেই দলের প্রধান হতে যাচ্ছে নাহিদ। গণমাধ্যমে আমরা আগেই বলছি 24 থেকে 25 তারিখ নাহিদ পদত্যাগ করবে। পরশুদিনও নাহিদ বলছে এগুলা ভুয়া খবর, বাট আজকে ওইটাই করছে। তো এই কারণে মনে হয় যে এদের এই কথাবার্তাগুলোর মধ্যে একটু পরিচ্ছন্নতা দরকার। আমার 2 দিন আগের ভিডিওটা রেকর্ডেড দেখে নিয়েন, তখনই বলছি যে নাহিদ 24 থেকে 25 তারিখ পদত্যাগ করবে। বাট 23 তারিখও সে বলছে বিভ্রান্তমূলক খবর যেন না ছড়ায়। আচ্ছা, তো রাজপথে থাকা বেশি প্রয়োজন, রাজপথে না, রাজনৈতিক দলের প্রধান পদে থাকা বেশি প্রয়োজন, সেই জন্য তিনি পদত্যাগ করেছেন, এটা আমরা বুঝি। বাট তার বক্তব্য রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছে। পদত্যাগপত্র জমা দিয়েছি, সব কমিটি থেকে ইস্তফা করেছি। আর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে
এক সংবাদ সম্মেলনে তিনি বলছেন যে 8ই আগস্ট গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে আমরা যে 3 জন সরকারের দায়িত্ব নিয়েছি, তো নাহিদ সরকারে থাকা অবস্থায় 7 মাসে কি সংস্কার করছে এর একটা সামারি আমরা চাই। তাহলে আমরা বুঝতে পারবো যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার কতদূর কি করে আসছে। ইভেন তথ্য মন্ত্রণালয়ে তিনি কতটুকু কাজ করে আসছেন এটাও আমরা একটু জানতে চাই। 7 মাস তো মোটামুটি রাষ্ট্রীয় যত প্রটোকল সুযোগ সুবিধা তারা ভোগ করছেন, কোনো মন্ত্রী এমপি থেকে 1 চামচ সুযোগ তারা ছাড় দেন নাই। আমরা এগুলো ক্লিয়ার চাই, কারণ আপনারা খুব গুরুত্বপূর্ণ একটা সময়ে হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে আপনারা এই পদটাতে বসছেন। কাজের ক্লিয়ারেন্সটা দেওয়া দরকার ছিল যে গত 7 মাসে ভাই আমি দায়িত্ব নেওয়ার পরে রাষ্ট্রের এই কাজগুলো করছে যেগুলো আগে জুনায়েদ আহমেদ পলক করে নাই। আমরা ক্ষমতাকে প্রশ্ন করি, এটাই আমাদের কাজ। আচ্ছা, এরপর তিনি বলছেন যে তখন দেশে জাতীয় নিরাপত্তা এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দায়িত্ব গ্রহণ করা যৌক্তিক মনে হয়েছিল। তো গত 6.5 মাস সরকার কাজ করছে, আশানুরূপ ফলাফল পায়নি। তো আমার কাছে মনে হয়েছে সরকারি স্টেবিলিটি আসছে। কোন দিক থেকে আপনি মনে করেন? মানুষ ঘুমাইতে পারেন, আপনারা ঘুমান। মানুষ খাইতে পারেন, আপনারা খান। 10টার পরে ঘর থেকে বের হইতে পারেন না, আপনারা পারেন। তো রাষ্ট্রের কোন জায়গার আপনার কাছে স্টেবিলিটি মনে হচ্ছে? হ্যাঁ, আপনারা কয়েকজনের জন্য স্টেবিলিটি হয়েছে ভাই, আমজনতার জন্য হয় নাই। তিনি বলছেন ব্যক্তিগতভাবে মনে করি সরকারের বাইরে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তি উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন। এগুলো রাজনৈতিক বক্তব্য, আমরা বুঝি। আগামীতে ক্ষমতা একবার আপনারা পাইছেন, আবার ক্ষমতার জন্য আপনারা পদত্যাগ করছেন, এগুলো মানুষের কাছে ক্লিয়ার। তো যাই হোক, এই পুরা ছাত্র অভ্যুত্থানের মধ্যে অ্যাজ এ ক্যারেক্টার হিসাবে, হেভি ক্যারেক্টার হিসাবে আমার কাছে নাহিদ রে পছন্দ। যে ছাত্র জনতার যে রাজনৈতিক দল আসবে, এটার প্রধান কে হবে আমার মধ্যে অনেক চিন্তা ছিল। যখন নাহিদের নাম শুনছি মনে হয়েছে হ্যাঁ, ফুল টিমের মধ্যে একটু দায়িত্বশীল পোলা, কথা কম বলে, বাট যেটা বলে বুলেটের মতন বলে, পার্সোনালিটিও শক্ত, আর আছে নেতৃত্ব দেওয়ার মতন কোয়ালিটি আছে। তবে বক্তব্যগুলোতে একটু রাজনৈতিক 10 জনের মতন হয়ে গেছে আর কি। যাই হোক, বেস্ট অফ লাক নাহিদ। আমরা আশা করি আগামী দিনে তিনি তার দলকে সঠিক নেতৃত্ব দিবেন, দেশের কল্যাণে কাজ করবেন। গতানুগতিক দ্বারা পলিটিশিয়ানদের মতন ধুমধাম কথাবার্তা বলবেন না, যেটা 2 দিন পর আবার মানুষ দেখবে। ওইটাই হচ্ছে গতকাল রাত থেকে মানুষ পেটানোর নানা ভিডিও ছড়িয়ে পড়ল ফেসবুকে। সব সময় ভিডিও না থাকলে অন্তত তথ্য, অমুক জায়গায় চোর ধরা হয়েছে, তমুক জায়গায় ডাকাত ধরা হয়েছে, ছিনতাইকারী ধরা হয়েছে, তাদেরকে পেটানো হচ্ছে, লাইট পোস্টের সাথে ল্যাম্প পোস্টের সাথে বেঁধে পেটানো হচ্ছে। এবং একটা নিউজ দেখলাম, কেউ লিখেছেন কোনো এক জায়গায় ছিনতাইকারী ধরে পেটানোর সময় ছিনতাইকারীর একটা পা কেটে নিয়ে চলে গেছে, এমন একটা নিউজ। আমি জানি না বাস্তবে হয়েছে কিনা, হতেই পারে। ইনফ্যাক্ট আমাদের এই বিভৎসতা বা নৃশংসতার সাথে আমি অন্তত দীর্ঘদিন থেকে পরিচিত, আমরা সবাই পরিচিত। আমরা এক বিভৎস পরিস্থিতি তৈরি করতে যাচ্ছি এবং আমরা অনেকে এটাকে সমর্থন করছি। আমি অবাক হয়ে দেখলাম এই ভিডিওগুলো শেয়ার করার সময় আমার বিবেচনায় সেন্সিবল মানুষও কেউ কেউ এর প্রতি সমর্থন সূচক বাক্য লিখে শেয়ার করছেন। এক ভয়ঙ্কর প্রবণতা আমরা মানি। গত বেশ কয়েকদিন থেকে বা কয়েক সপ্তাহ থেকে দেশের আইন শৃঙ্খলার অবস্থা বেশ খারাপ। মানুষ নানা রকম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে যা হয়, একটা ফোবিয়া তৈরি হয়ে গেলে বাস্তবে ঘটনা যা ঘটছে মানুষ তার চেয়ে ভয় বেশি পায়, মানুষ ভয় বেশি পাচ্ছে, এটা অযৌক্তিক না। কিন্তু এই প্রেক্ষাপটে আহ্বান জানালেন অনেকে যে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর যেভাবে আমরা রাস্তায় নেমেছিলাম সেভাবে এখন আমাদের নিজেদের রক্ষা করতে হবে। এই আহ্বান দেখেছি, প্রত্যেকে রাস্তায় নামার কথা বলেছেন। রাস্তায় নেমে পাহারা দেওয়ার কথা টু সাম এক্সটেন্ট আমরা যদি ছাড়ও দেই, আমি এটাকেও খুব সহজভাবে দেখতে চাই না, কিন্তু যদি টু সাম এক্সটেন্ট একটু ছাড়ও দেই, আমরা যদি কিছু কিছু লোকজনকে ধরে ফেলতে পারিও, তাদেরকে এরপর পিটিয়ে বেঁধে রেখে যা করছি, এটা আমাদের রাষ্ট্র গঠনের জন্য এক বড় বিপদের ব্যাপার। আর এই মুহূর্তে শর্ট টার্ম যে বড় বিপদটা হবে সেটা হচ্ছে দেশের অভ্যন্তরে এবং বাইরে বাংলাদেশে কোনো সরকার নেই, এই পারসেপশনটা তৈরি হবে। এ খুব ভয়ঙ্কর প্রবণতা। আরেকটা আলাপ এসছে যেটাকে আমি খুব নেগেটিভলি দেখতে চাই। কেউ কেউ এই মব জাস্টিস, কেউ কেউ বলছেন, আমি বহু সময় বলেছি মবের সাথে জাস্টিস শব্দটা যায় না। মব কোনোদিন জাস্টিস করতে পারে না। একজন প্রকৃত অপরাধীকেও যখন মব যা করে এটা জাস্টিস না। সুতরাং মব যা করে এটা ভায়োলেন্স,
ইন এনি ফর্ম, সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীর ওপরেও যদি হয়, সবচেয়ে ভয়ঙ্কর আওয়ামী লীগের সন্ত্রাসীর ওপরে হয়, সেটা ভায়োলেন্সই হবে, মব জাস্টিস বলে কিছু নেই। যাই হোক, কেউ কেউ বলছেন এটা করতে গিয়ে বড় বিপদ হতে পারে, যে নিরপরাধ মানুষ এই ধরনের ঘটনার শিকার হতে পারে। কেউ কেউ বলছেন যে এটার মধ্যে একটু মানসিক ভারসাম্যহীন ভবঘুরে ধরনের মানুষ টার্গেটে পরিণত হতে পারেন, অথবা কেউ পরিকল্পিতভাবে কাউকে টার্গেট করতে পারেন। আসলে পারেন, রাস্তায় কেউ একজন হেঁটে যাচ্ছেন, আপনার শত্রু, আপনি তার পেছনে ছিনতাইকারী বলে ধর ভরে যদি চেঁচিয়ে দৌড় দেওয়া শুরু করেন, বহু মানুষ কোনো কিছু প্রশ্ন করার আগেই তাকে ধরে পেটাতে শুরু করবে, মেরেও ফেলতে পারে। এটাকে তারা সামনে আনছেন। এটাও এক খুবই অসুস্থ, খারাপ যুক্তি, খুব খারাপ যুক্তি। তার মানে ভাবটা এরকম, আমরা যদি জেনুইন ছিনতাইকারী, চোর, ডাকাতকে ধরে ফেলতে পারি, ধর্ষককে ধরে ফেলতে পারি, তাহলে তাকে পিটিয়ে মেরে ফেলা জায়েজ আছে। এর উল্টো পাশেই ব্যাপারটা তাই। দীর্ঘদিন থেকে আসলে এই আলাপটাই হয়েছে এবং এই আলাপটার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। আমি একটু পেছনে যাই, অনেক আগে আমার ব্লগের লেখালেখি শুরুর দিকের ঘটনা। আমিনবাজারের 6 জন ছাত্রকে পিটিয়ে মারা যখন হয়েছিল, যখন দেখা গেল তারা আসলে ডাকাত ছিল না, প্রথম তাদেরকে ডাকাত সন্দেহে ধরে পিটিয়ে মেরা ফেলা হয় শবে বরাতের রাতে। পরে যখন দেখা গেল তারা ডাকাত ছিল না, তখন সেটা নিয়ে আমাদের অনেকের হাহুতাশ ছিল। এটা হচ্ছে খুব ভয়ঙ্কর ব্যাপার। তখন একটা ব্লগ লিখেছিলাম, হেডলাইন আমার মনে আছে, ধরে নিলাম ওরা ভয়ঙ্কর ডাকাত। মানে ওটা ভয়ঙ্কর ডাকাত হলেও আমরা পিটিয়ে মেরে ফেলতে পারি? ইজ ইট আ স্টেট? একটা স্টেট তখন স্টেট হয়ে ওঠে যখন সে বিচার করতে পারে। স্টেট তো নিজে হত্যাই করতে পারে না, আর আমরা জনগণের নাগরিক যখন হয়ে উঠব, আমরা স্টেট যদি হয়ে ওঠে, আমরা নাগরিক হব। নাগরিক আইন এবং বিচারের হিসাব করবে, সেটা কিভাবে কাজ করবে সেটা করবে, ফাইন, এটাই নিয়ম, এটাই হতে হয়। এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন আছে, বাংলাদেশের অপরাধ তদন্ত নিয়ে প্রশ্ন আছে, বাংলাদেশে এসব নানান সংকটের কারণে অপরাধীরা জেলে যায়, বেরিয়ে আসে, জামিন পেয়ে যায়। কোনো একজন পুলিশ অফিসারের একটা স্টেটাস আমার আমি শেয়ার হতে দেখলাম, যেখানে তিনি বলছেন যে একজন ছিনতাইকারীকে গত কয়েক বছর উনি 3 বার ধরেছেন, আরও 2 বার তার থানার আর কেউ ধরেছেন। তার মানে উনি বারবার জামিন পেয়ে যাচ্ছেন। তাহলে আসলে এটা বন্ধ হবে কিভাবে, সেটার সমাধান আমরা কিভাবে করব, ইটস এ টোটালি ডিফারেন্ট ডিবেট। কিন্তু আমরা ধরে পিটিয়ে মেরে ফেলা, ধরে থাকুক, ধরে পেটাতেই পারি না। একটা মানুষ আর একটা মানুষকে পেটানোর অধিকার একটা সময় রাখে, যখন তিনি নিজে বাঁচার চেষ্টা করছেন। ছিনতাইকারী আপনাকে আমাকে আক্রমণ করছে, আমরা যদি মনে করি তাকে পাল্টা আঘাত করে আমরা বাঁচতে পারবো এবং সেটা ঠেকাতে পারবো, আমরা তখন সেটা করতে পারি। এর ছাড়া কোনো একটা মানুষকে ইভেন হাতে নাতে ধরে ফেলার পর, সেই অবস্থায় নিয়ে আসার পর তাকে পেটানোর অধিকার আমরা রাখি না। খুবই আইডিয়ালিস্টিক লাগছে, আমি জানি অনেকে বলবেন এগুলো মানে কিতাবের কথা, সব কেতাবি কথা না বলা ভালো, কিন্তু না, এই কেতাবি কথাগুলো একটা রাষ্ট্র গঠনের খুবই পূর্ব শর্ত। কিন্তু যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে এই, আরেকটা বড় বিপদ অপেক্ষা করছে বাংলাদেশের অভ্যন্তরে। যখন জনগণ এই কাজগুলো করতে শুরু করে দেয়, তখন এই আলাপ তোলা খুব সহজ যে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে এবং এখানে সরকার আসলে আর এফেক্টিভ না। এই বয়ান বাংলাদেশের ভেতরে কেউ কেউ দিতে চায়। এটা হলেই তো এই সরকারকে সরিয়ে অন্য কোনো ধরনের সরকার, সেটা সরাসরি সামরিক অথবা মুখোশ পরিহিত সামরিক 1-11 মতো, কিংবা সোকল্ড বিপ্লবী সরকার তৈরির একটা প্রেক্ষাপট হয়তো তৈরি করা যায়। অ্যাট দ্য সেম টাইম বাইরে যেসব শত্রু আছে আমাদের দেশের, ভারত বা আর কেউ, তারা বাংলাদেশে যে একটা মবক্রেসি চলছে, এটা একটা মবক্রেসি। আসলে বাংলাদেশে যে কোনো সরকার নেই, এই ন্যারেটিভ এস্টাবলিশ করা সবার জন্য ইজি হয়ে যায়। সো এই প্রত্যেকটা বিপদ, প্রত্যেকটা ঝুঁকি আমাদের সামনে আছে। অ্যাবভ অল, কেউ কোনো কিছু যদি নাও করে, বাংলাদেশকে আমরা একটা গণতান্ত্রিক, উদার গণতান্ত্রিক দেশ হিসাবে গড়ে তুলতে চাই, যেখানে অনেক গুরুত্বপূর্ণ পূর্ব শর্তের মধ্যে একটা হচ্ছে আইনের শাসন থাকবে, বিচার ব্যবস্থা ঠিকঠাক মতো কাজ করবে, বিচারের মাধ্যমে অপরাধীদের শাস্তি দেওয়া যাবে। কেউ বলতে পারেন আপনার তো ছিনতাই হয় নাই কোনো দিন, তাই আপনি সব বুঝবেন। আমার নিজের ছিনতাই হয়েছে, 4 বার আমি ছিনতাইয়ের শিকার হয়েছি। সাম্প্রতিক অতীতে নেই, কিন্তু আমার 4 বার ছিনতাই হওয়ার অভিজ্ঞতা আছে। আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এমনকি শারীরিকভাবে খুব বড় আহত না হলেও আমি একবার মলমপাটি বলে আমি আমার চোখ নিয়ে খুব বড় বিপদে পড়েছিলাম। যন্ত্রণা তো ছিলই, সে চোখের উপরে ঝুঁকি আসবে সেই পরিস্থিতিও তৈরি হয়েছিল। তারপরও আমি মনে করি
তারপরও আমি মনে করি এইসব মানুষকে কোনোভাবে আমরা তাদেরকে আঘাত করতে পারি না। আমরা এই রাষ্ট্রটাকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। গড়ে তোলার পূর্বশর্ত হিসেবে আমাদেরকে নাগরিক হয়ে উঠতে হবে। আমরা যদি নাগরিক না হয়ে উঠি, আমরা যদি মবের মতো আচরণ করি, আমরা যদি আদিম ট্রাইবাল সোসাইটির মতো আচরণ করি, তাহলে তো আমরা রাষ্ট্র গঠন করতে পারবো না। রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্বশর্তদের একটা হচ্ছে এর যে বাসিন্দারা আছেন তাদেরকে নাগরিক হয়ে উঠতে হবে। সুতরাং আমরা যারা নানানভাবে বলছি অপরাধীকে আঘাত করতে গেলে অন্যরা নিরপরাধীরা আঘাত প্রাপ্ত হতে পারেন, সেটা একেবারেই নাগরিক হওয়ার পথে বাধা। সেটা আমরা নাগরিকের মতো কথা বলছি না। বা কেউ বলছেন অল্প কিছু চড় থাপ্পড় দিয়ে দাও, খুব বেশি মারা যাবে না, এগুলো প্রত্যেকটা নাগরিকের মতো কথা না, এগুলো প্রত্যেকটা ট্রাইবাল সোসাইটির কথা। প্লিজ আমরা এগুলো থেকে সরে আসি এবং যে কোনো রকম যে কোনো ক্ষেত্রে যে কারো উপরে শারীরিক আঘাতের বিরুদ্ধে দাঁড়াই। আইন বিচার পুলিশ নানা সংকট আছে, তারপরও না বিদ্যমান প্রেক্ষাপটে এমনকি আমরা যদি পাহারা দিতেও মাঠে থাকি, এটাও খুব ভয়ঙ্কর। কিন্তু আমি বুঝি মানুষ যখন নিরাপত্তাহীন হয়ে ওঠে, চক্রান্ত আছে, চক্রান্তের মধ্যেও নিরাপত্তাহীনতা তৈরি হতে পারে। ইনফ্যাক্ট চক্রান্ত নিয়ে আমি একটা স্ট্যাটাস দেখলাম, একজনের খুবই রাইটলি লিখেছেন, কেউ শেয়ার করেছেন। সেটা হলো এই যে অনেকগুলো ঘটনা ঘটছে এবং প্রচুর ভিডিও পাওয়া যাচ্ছে। এত ভিডিও তো সিসি ক্যামেরার ভিডিও এত পাওয়া যাওয়ার কথা ছিল না, কিন্তু এগুলো পাওয়া যাচ্ছে। তার মানে এর পেছনে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে যে জনগণের মধ্যে নিরাপত্তা বোধের হীনতা তৈরি করতে চায়। সুতরাং সব কিছু আছে আমাদের মধ্যে, এই ধরনের মানসিকতা তৈরির ব্যাপার আছে, কিন্তু আমরা যেন চেষ্টা করি সেটাতে রেসপন্ড না করতে। সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে, আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়েছেন তারাও এটি চান এবং সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি। গত 6 মাসে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি কাজ করে যাওয়ার। 2টি মন্ত্রণালয়ের বাইরেও অনেক অতিরিক্ত দায়িত্ব আমাদের পালন করতে হয়েছে। আমরা চেষ্টা করেছি এবং মন্ত্রণালয়গুলোতেও আমরা কিছু কাজ করেছি। সেই কাজের ফলাফল হয়তো সামনে জনগণ পাবে। 6 মাস খুবই কম সময়, তারপরও আমি চেষ্টা করেছি আমার কাজ আর ফলাফল সেটা জনগণ মূল্যায়ন করবে। তো আজকে থেকে মূলত আমি সরকারের আর কোনো দায়িত্বে নেই, এটি মূলত বলার জন্য আপনাদেরকে আজকে আমরা 3টা কোশ্চেন নিব। একটা আমার পরে দায়িত্ব নিবে এটা আসলে ক্যাবিনেটে, পরবর্তীতে এটা ক্যাবিনেট ঠিক করবে, উপদেষ্টা পরিষদে ঠিক করবে। আর আমি আমার জায়গা থেকে মনে করেছি আমার বাইরের প্রয়োজন, বাট এখনো আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো বাস্তবায়িত হয়নি। বিচার এবং সংস্কারের যে প্রতিশ্রুতি নিয়ে এই সরকার গঠিত হয়েছিল, ছাত্ররা এসেছিল, সেই প্রতিশ্রুতি পূরণে অন্য যে 2 জন রয়েছে তারা মনে করছে তাদের সরকারে এখনো দায়িত্ব রয়েছে, তারা এখনো সরকারে থেকেই জনগণকে সার্ভ করবে। তারা যদি রাজনীতি করার প্রয়োজন বোধ করে তারা তখন হয়তো সরকার ছেড়ে দেবে। কন্টিনিউ রাখবো, কারণ তিনি বলছেন যে বাংলাদেশে যা ঘটে সবকিছু আওয়ামী লীগ ঘটায়। তো ওনার কথা কিন্তু কিছু অংশে সত্য, আবার কিছু অংশে যে আওয়ামী লীগ ঘটায় একটা মাইন্ড সেট আপ মানুষের মধ্যে হয়ে গেছে, এইটারও কিন্তু অপব্যবহার হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, বিশেষ করে পুলিশ কেমন হবে। আমরা দেখেছিলাম যে ওই ডান্ডানিয়া রাস্তার মধ্যে বাড়ি দেওয়া পুলিশ যতটা ভাইরাল হয়েছে, ভাই এমনি বর্তমানে বাংলাদেশে পুলিশ দিয়া আসলে চলবে না। এটা যে যতই প্রশংসা করেন, রাইট নাও শক্ত হাতে ডান্ডা মেরে ঠান্ডা করতে না পারলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে যাবে। তো সুযোগ বোঝে যেহেতু আওয়ামী লীগের উপরে বারবার দোষ আসে, এবার অরিজিনালি কিন্তু কামসাইরা দিছে আপনার আওয়ামী লীগের নেতাকর্মীরা। পিরোজপুরের ইন্দুরকানি পুলিশের উপর হামলা চালিয়ে হেলাল খান নামক একজন আওয়ামী লীগ নেতা, তাকে ছিনিয়ে নিয়ে গেছে তার সমর্থক এবং স্বজনরা। যদিও বিষয়টা পণ্ডশ্রম বোঝেন তো, মানে আপনি একটা কাজ করলেন সারাদিন দৌড়ে, দিন শেষে রেজাল্ট 0, কারণ পুলিশের থেকে আপনি মামলার আসামি ছিনাই নিছেন, আবার আওয়ামী লীগ করেন।
আপনি ধরা খাবেন না, বা যাকে ছিনাই নিছে তিনি বাইচা যাবেন, পালাইয়া থাকবেন, আর যারা ছিনাই নিছে তারা বাইচা যাবে, এইটা আসলে অসম্ভব একটা ইস্যু বর্তমানে। যারা এই ঘটনা ঘটাইছে আমার ধারণা আগামী 24 ঘন্টায় প্রত্যেকে আবার অ্যারেস্ট হয়ে যাবে। বাট সাহসের জিনিসটা যে এখনো কমে নাই আওয়ামী লীগের, এটাই হচ্ছে এর প্রমাণ। গতকালকে দুপুরে উপজেলার ঢেপসা বুনিয়া এলাকায় এই ঘটনা ঘটেছে। ছিনিয়ে নেওয়া আসামি হেলাল খান উপজেলার বালিপাড়া ইউনিয়নের একটি ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অলরেডি এই ঘটনায় যারা জড়িত তাদের মধ্যে 2 জনকে পুলিশ গ্রেপ্তারও করেছে, মজনু নায়েব এবং ইদ্রিস নায়েব নামক 2 জনকে, আর তাদের 2 জনের বাড়ি এই ইউনিয়নের ঢেপসা বুনিয়া গ্রামের। পুলিশ বলছে সোমবার দুপুরে একটি জিয়াফত অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হেলাল খানের উপস্থিতির খবর পেয়ে ইন্দুরকানি থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। তো জিয়াফত বাড়ি, সাথে তো সমর্থকরা ছিলই, আর সেখান থেকে অ্যারেস্ট করে নেওয়ার জন্য যখন পুলিশ গাড়িতে তুলছে তখন তার যে সমর্থকরা বলছে ভাই জিয়াফত না খেয়ে যাবে না, এই বাকবিতণ্ডা। তারপর হচ্ছে তাকে জোর করে পুলিশের গাড়ি থেকে তারা ছিনিয়ে নিয়ে যায়। আর আসামি ছিনিয়ে নেওয়ার সময় 2 জন আপনার মানে পুলিশের সাথে হাতাহাতি অবস্থায় কিন্তু আটক হয়ে যায়, বাকিরা পালাই যায়। আর এই ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। বলা হচ্ছে যে 5ই আগস্টের পর ঘোষেরহাট বাজারে বিএনপির মিছিলে হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি হেলাল খান। বাদীপক্ষের অভিযোগ, হেলাল খান এলাকায় প্রকাশ্যে ঘুরলেও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। ওসি সাহেব বলছেন হেলাল খান নাশকতা মামলার আসামি, পুলিশ তাকে গ্রেপ্তার করলে স্থানীয়দের সহায়তায় পুলিশের উপর হামলা করে সে পালিয়ে যায়, আর তাদেরকে খোঁজা হচ্ছে। ওই যে ভিডিওর প্রথমে বললাম যে পণ্ডশ্রম, এই ধরনের ঘটনা করে কেউ কিন্তু বাঁচতে পারবেন না, মাথায় রেখেন। এখন পরিস্থিতি যাই হোক, আওয়ামী লীগের কেউ যদি একটা পাদও দেয় তারা কিন্তু পুলিশ ধরবে, আর পুলিশ থেকে আসামি ছিনাই নিবেন, গণহারে মামলা হবে, অজ্ঞাত আসামি হবে, এরপর যারে পায় তারে কিন্তু আসামি দিয়ে দিবে, এলাকার বহুত মানুষের বিপদে ফেলবেন। এটা সাহস দেখানোর বিষয় না, সবসময় গায়ের জোর কাজে লাগে না, ব্রেইনের বিষয় আছে। তবে কেউ কেউ বলছে ভাই দেখছো এখনো আওয়ামী লীগের সাহস কত কমে না, সুযোগ পাইলে কাম সেটা দেয়। অবশ্য যত কিছুই ঘটে আওয়ামী লীগের উপর দিয়ে যাচ্ছে বল প্রয়োগ। সেনাপ্রধান বক্তব্যে যেটি বলেছেন যে দেশের চলমান পরিস্থিতিতে অতিরিক্ত বল প্রয়োগ না করে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি পেশাদারিত্বের সঙ্গে দেশ ও জাতির কাজ করতে সেনা সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গতকাল সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সেনাপ্রধান এ সময় আরও বলেন, আমরা ভেবেছিলাম যে দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাব, কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে, তাই আমাদের ধৈর্য রাখতে হবে এবং পেশাদারিত্বের সঙ্গে কাজটা সম্পন্ন করতে হবে। সুতরাং দেশ ও জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে এবং যতদিন না পর্যন্ত আমরা একটি নির্বাচিত সরকার পেয়ে যাই আমাদের এই কাজটি ধৈর্যের সঙ্গে করে যেতে হবে। বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত পেশাদারিত্বের মাধ্যমে যত কম বল প্রয়োগ করা যায় ততই ভালো। সেনাপ্রধানের বক্তব্যে এটি স্পষ্ট যে বল প্রয়োগ করতে তিনি নিষেধ করেছেন, কিন্তু ঘটনা হচ্ছে সেনাবাহিনী বল প্রয়োগ করুন আর না করুন, সেনাবাহিনী মাঠে আছে। এই মুহূর্তে সেনাবাহিনী প্রায় 7 মাস যাবৎ মাঠে আছে। এর মধ্যে 5 মাসের অধিক সময় পূর্ণ ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী তৃতীয় ধাপে, এই মুহূর্তে ম্যাজিস্ট্রেসি পাওয়ারের 3য় ধাপে ক্ষমতায় আছে বা মাঠে আছে। কিন্তু লাভ কি হচ্ছে? দেশের আইন শৃঙ্খলা কি ভালো হয়েছে? দেশের মানুষ কি শান্তিতে ঘুমোতে পারছে? দিনের বেলায় যে কোনো জায়গায় নানা রকম অঘটন ঘটছে, আর রাত তো ভয়ানক। ঢাকার রাতে কারো প্রয়োজন না হলে সন্ধ্যার পরে মানুষ বের হয় না, ভয়ঙ্কর অবস্থা। একটি রাস্তার মধ্যে, জনবহুল রাস্তার মধ্যেও ছিনতাইকারীর আক্রমণ ঘটছে। লাভ কি হচ্ছে?
বল প্রয়োগ করুন আর না করুন কোনো লাভ হচ্ছে? লাভ হচ্ছে না। এখন আসুন যে যতক্ষণ পর্যন্ত আমরা নির্বাচিত সরকার না পাই ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকবে। সেনাপ্রধানের এই বক্তব্যে এই আলামতটি পাওয়া গেছে। নির্বাচন আসলে কবে হবে? 7 মাসে মোহাম্মদ ইউনূসের সরকার নির্বাচনের কোনো রোড ম্যাপ ঘোষণা করতে পারেনি। নির্বাচন কবে হবে এটি জাতির কাছে একটা তামাশা বা ধোঁয়াশায় পরিণত করেছে। কখনো বলছে 25 ডিসেম্বরের মধ্যে, আবার গতকালকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব, যিনি সকল কাজের কাজী এমন একজন প্রেস সচিব, 53 বছরের ইতিহাসে যেমন প্রেস সচিব আমরা কখনো দেখিনি তেমন একজন প্রেস সচিব, তিনি গতকালকে আবার বলেছেন ডিসেম্বর অথবা সর্বোচ্চ 26 মার্চের মধ্যে। আসলে নির্বাচনটি কবে হবে? নির্বাচন নিয়ে জাতির সঙ্গে রীতিমতো একটি তামাশা করা হচ্ছে। একটি অনির্বাচিত সরকার, একটি অন্তর্বর্তীকালীন সরকার, যার দায়িত্ব নির্বাচন করা, যার দায়িত্ব দেশ শাসন করা নয়, দেশ শাসন করবে রাজনৈতিক দল। রাজনৈতিক দলের চূড়ান্ত লক্ষ্যই হচ্ছে ক্ষমতায় যাওয়া, দেশ শাসন করা। আপনারা কি? আপনারা কোথা থেকে এসেছেন? আমি বারবার বলি যে আপনারা কারা? এই জাতির জন্য আপনাদের কোন জায়গায় কি অবদান আছে? আপনারা এসেছেন, দেশ শাসন করছেন এবং ফাঁকা ফিল্ডে গোল দিচ্ছেন আমি যদি বলি, এবং নির্বাচন নিয়ে ধোঁয়াশা। আদৌ নির্বাচন কি 2-1 বছরের মধ্যে হবে কিনা? যদি না হয় তাহলে কি সেনাবাহিনী থাকবে মাঠে? সেনাবাহিনী যে থাকবে তেমনটাই তো বলছেন সেনাপ্রধান। সেনাবাহিনী উঠে যাবার কোনো সম্ভাবনা নেই, কিন্তু উঠে যাক কিংবা থাকুক কোনো লাভ নেই। সেনাপ্রধান দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের, দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন হচ্ছে না। আমি বলতেই পারি বাংলাদেশের নাগরিক হিসেবে, আমার মুখ বন্ধ করলে বন্ধ করতে পারেন, কোনো অসুবিধা নেই। দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করবার মতো দায়িত্ব পালন করুন। শুধুমাত্র মুখে মুখে দায়িত্ব নয়। আজকে দিনের বেলা চুরি ডাকাতি রাহাজানি, রাত তো সেটা বলার অপেক্ষা রাখে না। ভয়ঙ্কর পরিস্থিতি সারা বাংলাদেশে। হয় দায়িত্ব পালন করুন, না হলে ক্যান্টনমেন্টে ফিরে যান। ছেড়ে দিন জনগণের হাতেই। দেশ কোথায় যায় আমরা দেখতে চাই। চূড়ান্ত পর্যায়ে কোথায় যায়? চূড়ান্ত পর্যায়ে তো নেমেই গেছে। মানুষের জানমালের কোনো রকম নিরাপত্তা নেই। বল প্রয়োগ করতে নিষেধ করেছেন আপনার বাহিনীকে, ভালো কথা। আমরাও চাই না যে বল প্রয়োগ করা হোক অন্যায়ভাবে কারো উপরে, কিন্তু বল প্রয়োগ করবেন না, আবার মাঠে থাকবেন, কিন্তু জনগণ কোনো সুফল পাবে না। জনগণের ট্যাক্সের টাকায় বেতন পান, তা তো হতে পারে না। এখন যেটি হচ্ছে যে সেনাবাহিনী স্থায়ীভাবে মাঠে থাকছে, সেটি 1 বছর 2 বছর, নির্বাচন যতদিনে হয়, যতদিনে মর্জি হয়। আমি একটা কথা বারবার বলি যে উচ্চচাপ, নিম্নচাপ, পার্শ্বচাপ শব্দগুলো আমি বারবার উচ্চারণ করি। দেশি বিদেশি চাপ ছাড়া মোহাম্মদ ইউনূসের সরকার পেয়ে বসেছে, এবং পেয়ে বসে যতদিন পারা যায় ততদিন ছড়ি ঘোরাবে, এটি নিশ্চিত থাকুন। বিএনপি বলুন, এ বলুন, সে বলুন, এ রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল। বিএনপির গতকালকেও একজন নেতা বলেছেন যে রোজার মধ্যে যদি নির্বাচনের রোডম্যাপ না ঘোষণা করা হয়, ঈদের পরে আন্দোলন করবেন। বিএনপি ঈদের পরের আন্দোলন থেকে আর বের হতে পারছে না। ঈদ কি? আমি গতকালকের একটি বক্তব্যে তারেক রহমানের ফিরে আসা, দেশে আসবার আহ্বান জানিয়েছিলাম, তাতে বলেছিলাম দেশের ক্রান্তিকালে ঈদ থাকতে পারে না। ঈদ রোজা সব চলবে, ঈদ করবেন, রোজা করবেন, কিন্তু দেশের ক্রান্তিকালে আপনি একটি রাজনৈতিক দল হিসেবে আপনার দায়িত্ব পালন করবার আছে। আপনার ইউনূস সরকারকে চাপ দেওয়ার প্রয়োজন আছে। বিএনপি যদি ভাবেন, বিএনপি প্রধান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি ভাবেন আপনাকে বাংলাদেশের জনগণ প্রধানমন্ত্রী বানিয়ে
গাজার আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে কথা হচ্ছে। বিশেষ করে উপদেষ্টা নাহিদ যে পদত্যাগ করেছেন তার বিষয়ে অনেক কথা হয়। তিনি কেন পদত্যাগ করেছেন সেটা তো আপনারা জানেন, যে তিনি কিন্তু মানে ছাত্রদের নতুন একটি রাজনৈতিক দল তৈরি হয়েছে, সেই রাজনৈতিক দলের মধ্যে নেতৃত্ব দিবেন উপদেষ্টা নাহিদ। অন্যদিকে সেনাপ্রধানের বক্তব্যের মাধ্যমে তিনি বলেছেন যে দেশের এই অস্বাভাবিক পরিস্থিতিগুলো তিনি স্বাভাবিক করবেন। এবং আওয়ামী লীগ কর্মীরা কি বলে যে শেখ হাসিনা আসলে নাকি এই দেশটা স্বাধীন হবে। দর্শক শ্রোতা আপনারা কি বলেন এই বিষয়গুলো নিয়ে? গাজে তখন আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।